মধ্যপ্রাচ্য বরাবরই বিশ্ব রাজনীতির এক উত্তপ্ত কেন্দ্র। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলটিতে আবারও বেড়েছে উত্তেজনা, যা শুধু ওই অঞ্চলটিতেই নয় বরঞ্চ বিশ্বব্যাপী প্রভাব পড়ছে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতেও। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে তেল আমদানি, শ্রম বাজার এবং কূটনৈতিক ভারসাম্যের দিক থেকে এই অঞ্চলটির উপরে বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। আর মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত কিংবা অস্থিরতা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে কম বেশি নাড়া দেয়। সুপ্রিয় দর্শক, আজ এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের এই আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেই সাথে আবার পাশে আরেকজন অতিথি রয়েছেন জিয়াউর রহমান জিয়া, সম্পাদক অর্থ সূচক। আপনাদের দুজনকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য। আমি প্রথমেই জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে আসতে চাই। আমরা আসলে সর্বোপরি বিশ্ব যেই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ এবং তার প্রভাব নিয়ে আলোচনা করব, তার আগে অন্য একটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনি হয়তো জানেন যে আমাদের যে হরমুজ প্রণালী বিষয়টি নিয়ে ছোট্ট কিছু তথ্য দিয়ে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে এটি আসলে হচ্ছে এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ খনিজ তেলবাহী জাহাজ যাতায়াতের এটি একমাত্র পথ। সেই সাথে কিছু তথ্য বলছিলাম, সেটা হচ্ছে 2009 সালে সমুদ্র পথে বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের 33% হরমুজ প্রণালী দিয়ে সম্পাদিত হয়েছিল। 2019 সালে হরমুজ প্রণালী দিয়ে একদিনে 1,90,00,000 ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়েছিল। আর সর্বোপরি যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বের প্রায় মোট 20% জ্বালানি এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। আর হচ্ছে খনিজ প্রণালী দিয়ে দেখা যাচ্ছে প্রতিদিন 20 লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয়ে থাকে। সেই সঙ্গে কিন্তু রয়েছে তরলীকৃত গ্যাস। আবার প্রশ্ন হচ্ছে যে এই প্রণালীটি যদি বন্ধের কথা আসে, আমরা জানতে পেরেছি যে ইরানের পার্লামেন্ট অলরেডি অনুমোদন দিয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি বন্ধ হয়ে যায় কিংবা মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি চলমান থাকে, বিশ্ব কতটা আসলে সংঘাতের মধ্যে পড়বে, কতটা সংকটের মধ্যে পড়বে, সেই সাথে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে? ধন্যবাদ। সম্ভবত ট্রাম্প সাহেব ব্যাপারটা জানেন, খুব সিরিয়াসলি বোঝেন, কারণ হরমুজ প্রণালী কিন্তু এখন একটা বড় পারমাণবিক অস্ত্রের চাইতেও শক্তিশালী একটা পন্থা, স্ট্র্যাটেজি। কারণ এখানে যদি ওই তেলবাহী জাহাজের যাতায়াতে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু সারা ওয়ার্ল্ডেই একটা অয়েল শক যারে বলি আমি, বা সেটা হওয়ার সম্ভাবনা খুব স্পষ্ট। হ্যাঁ, অতীতেও একবার, সম্ভবত আমি সালটা মনে করতে পারছি না, একবার এই ধরনের একটা জটিলতা হয়েছিল। আপনি সূচনা বক্তব্যে যেমনটি বলেছেন, মধ্যপ্রাচ্য কিন্তু আসলে এই বিংশ শতাব্দীতে, ইভেন তার আগেও এই সুয়েজ খাল বা আরও এর নানান ধরনের ব্যাপার নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্য প্রায়শই ইউরোপ এবং এই এশিয়ার মধ্যে বা ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা বিরাট একটা খুব ক্যাটালিস্টিক একটা ভূমিকা পালন করে থাকে আর কি। তো এই যুদ্ধের একটা সবচেয়ে বড় মারাত্মক ঝুঁকিপূর্ণ দিক হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হবে কি হবে না এটা নিয়ে। এবং সেই রকম একটা পর্যায়ে যেই ইরানের পার্লামেন্ট যেহেতু ডিসিশন নিয়েছে, এবং ঠিক এই সময় আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত যেটা জানতে পারছি যে ট্রাম্প সাহেব একটা যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছেন, নেতানিয়াহু সেটা সম্মতি দিয়েছেন। কিন্তু পয়েন্ট হচ্ছে এই অতি পারমাণবিক টেকনোলজিক্যাল যুদ্ধের সময় এই যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার আধা মিনিট আগেও কিন্তু একটা বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে। কার মনে কি আছে, আসলে যুদ্ধবিরতির ঘোষণাটা এভাবে এসছে, ট্রাম্প হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির কথা বলেছেন এবং সেটি কার্যকর হবে সেই ঘোষণার 6 ঘন্টা পর। তাও যদি আমরা চিন্তা করি, তাহলে আজকে 12টার পর হবে, কিন্তু এখনো কিন্তু দীর্ঘ একটি সময়ের বিভিন্ন সংঘাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা থাকেই, এটা থাকেই, কারণ কার মনে কি আছে আনপ্রেডিক্টেবল কিন্তু খুব পর্যায়ে। যেমন তিনি বললেন আমি 2 সপ্তাহ সময় নেব, আক্রমণ করবো কি করবো না ইত্যাদি সময় নিলেন না ট্রাম্প সাহেব। সেই 2 ঘন্টা, সেই 2 সপ্তাহ মানে 2 দিনও যেতে পারেনি, তিনি একটা আক্রমণ করে বসলেন এবং যুদ্ধের গতিটা কিন্তু অন্যদিকে যাচ্ছে এবং জোরে যাচ্ছিল। এখানে হরমুজ প্রণালী একটা ক্যাটালিস্টিক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ইরানের এই অস্ত্র ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ হবে অন্যদের জন্যে। সেই জন্যে আপনি যেমনটি বলেছেন, বিশ্বের এই মুহূর্তে প্রায় 20% অফ টোটাল ট্রান্সপোর্টেশন অফ দি
খনিজ তেল বা ইত্যাদির, সুতরাং তার একটা প্রভাব। এখন ওর থেকে বলি, হরমুজ প্রণালী একটা বড় ইস্যু এই যুদ্ধের, এবং এটা যাবে যুদ্ধ বিরতিটা যদি আল্লাহ রহমতে যদি ঠিক মতন কার্যকর হয়, তাহলে একটা বড় ধরনের ঝুঁকি বা হামুখি থেকে বিশ্ব অর্থনীতি, আমি হরমুজ প্রণালী যুদ্ধকে বিষয়কে আমি মনে করি সারা অর্থের জন্য, সারা বিশ্ব অর্থনীতির জন্য একটা অমনি সংকেত, মানে একটা অসমনি সংকেত বিষয়টা। তো সুতরাং সেইটা যদি যুদ্ধটা যদি পরিব্যাপ্ত না হয়, হরমুজ প্রণালী ব্যবহারের উপর যদি কোনো সমস্যা না আসে, তাহলে আমি মনে করি ঠিক হবে। এখন আমরা ওই ট্রাম্প সাহেবের কথা শুনে সম্মতি হোক আর না হোক, অলরেডি যা হয়েছে, যেটুকু ঘোষণা হয়েছে, সেই ঘোষণার থেকে আপনি দেখেন পরশু দিন থেকে কিন্তু তেলের দাম এবং এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর ওই দাম বৃদ্ধি পেলে সহজে কমে না। আর বিশেষ করে বাংলাদেশের মতো অর্থনীতিতে একবার যদি একটু শোনে অমুক জায়গায় একটা ঢোলের বাড়ি পড়েছে, এখানে অলরেডি নাচানাচি। জনাব আব্দুল মজিদ, আমি তেলের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে আপনার কাছে আরেকবার আসবো। আমরা আসলে হরমুজ যে পদ্ধতি রয়েছে সেটি নিয়ে কথা বলতে চাই জিয়াউর রহমান জি আপনার সাথেও। আমি যেমনটি বলছিলাম, জাপানের আমদানিকৃত তেলের 3/4 হরমুজের উপর দিয়ে যায়, এটি নির্ভরশীল। সেই সাথে চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু অলরেডি জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে একটি ঘোষণা দিয়েছেন যুদ্ধের বন্ধের, কিন্তু তাও এটি অনিশ্চিত আদৌ কি যুদ্ধ বিরতির পর্যায়ে যাবেন কিনা ইরান কিংবা ইসরায়েল। তারপরও যদি হরমুজের এই বিষয়টা আমরা যদি আলোচনা করি, সেক্ষেত্রে দেখাচ্ছে অনেক দেশ স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ, যেটি SOR গড়ে তুলেছে জ্বালানির সংকট মোকাবেলায়। আমাদের বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। যদি সত্যি এই সংঘাত চলমান থাকে এবং হরমুজ প্রণালী যদি বন্ধের পথে হয়ে যায়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বরং সংকটের একটি মুখে পড়তে যাচ্ছে। কি করা উচিত বা কি সম্ভাবনা রয়েছে? জি, অবশ্যই আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়, এবং সেই উদ্বেগ যাতে ভবিষ্যতে আমাদের আতঙ্কে পরিণত না হয়, সত্যিকার অর্থে সংকটে পরিণত হয়, তার জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতেই হবে। বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি তেলের একটা বড় অংশ যেমন হরমুজ প্রণালী দিয়ে আসে, আমরা তো জ্বালানি ক্ষেত্রে শতভাগ আমদানি নির্ভর, এবং আমাদের একটি বড় অংশ কিন্তু অনেকগুলো সোর্স আছে জ্বালানি তেলের। যেমন ভেনেজুয়েলা তো রপ্তানি করে, রাশিয়াও রপ্তানি করে। আমরা কিন্তু রাশিয়ান তেলও আমদানি করি না, আমরা ভেনেজুয়েলার তেলও আমদানি না, মার্কিন তেলও আমদানি করি। আমাদের পুরোটাই কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে, সৌদি আরব এবং হচ্ছে কাতার। বিশেষ করে আমরা যে LNG আমদানি করি, LNG আমদানির প্রায় শতভাগ আসে কাতার থেকে, এবং সবগুলোই হয় কিন্তু হরমুজ প্রণালী দিয়ে। সুতরাং এই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে আমি মনে করি যে বাংলাদেশ ছিল। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তার শকটা সবচেয়ে বেশি আমাদের লাগার কথা। আরেকটি কারণে লাগার কথা বড়, যেটা আপনি বললেন যে স্ট্র্যাটেজিক যে রিজার্ভ অনেক দেশে থাকে, আমাদের নাই। শুধু বড় রিজার্ভ তো নাই, পরশু দিনের যে তথ্য, আমাদের বর্তমান যে রিজার্ভ আছে তা দিয়ে মাত্র 45 দিন চলবে। পাইপলাইনে আমদানির জন্য অনেকগুলো জাহাজ আসার কথা, কিন্তু এখন পর্যন্ত পৌঁছায়নি। যেগুলো পৌঁছেছে এবং আমরা খালাস করেছি তা দিয়ে মাত্র 45 দিন চলবে। এমন একটি অবস্থায় যদি সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেত বা যায়, তাহলে আমাদের তো সংকট চরম রকম হয়ে যাওয়ার কথা, কারণ তাতে আমরা সবকিছু কলাপস করবে, প্রোডাকশন। তো আমরা মনে করি এইবারের মতো বোধহয় আমরা একটু রক্ষা পাচ্ছি, কারণ অলরেডি ইরান এবং ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে স্বীকার করেছে যে তারা ট্রাম্পের প্রস্তাবকে মেনে নিয়েছে। কিন্তু এটা বিশ্বাস করা খুবই কষ্টকর যে এই বিরতি দীর্ঘস্থায়ী হবে, কারণ আমরা অতীতে দেখেছি হামাসের সাথে যখন যুদ্ধ হয় ইসরায়েলের, হামাসের সাথে কিন্তু একাধিক দফায় যুদ্ধবিরতি হয়েছিল, তো ইসরায়েল কিন্তু শেষ পর্যন্ত সে যুদ্ধবিরতি মানেনি। এক পর্যায়ে যখন সে তার মতো করে গুছিয়ে নিতে পারে পরিকল্পনা এবং তার রিক্যাপ করতে পারে, তার যে সামরিক সক্ষমতা কিছুটা হারায়, সেগুলো যখন আবার পুনরুদ্ধার করতে পারে, তখন কিন্তু সে আবার পাল্টা আঘাত হানে। এবং আপনি দেখেন এক পর্যায়ে কিন্তু হামাসকে একেবারে শেষ করে দিয়েছে। সুতরাং ইরানের ক্ষেত্রেও যে আসলে ওরা তো ভেবাচাকা খেয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। ইরান যে এরকম একটা পাল্টা আঘাত হানতে পারবে, এটা মার্কিন মুলুক কিংবা বলেন ইসরায়েল কেউ কিন্তু আশাই করে নাই। ইরান যে এরকম আঘাত করেছে, সে আঘাতে কিন্তু একেবারে হতচকিত হয়ে গেছে ইসরায়েল। আপনি দেখেন ওদের মানুষ খুব কম মারা গেছে, কিন্তু তাদের অবকাঠামো ধ্বংস হয়েছে, তার জনমনে ভীতি ছড়িয়ে পড়েছে, বাংকারে রাত কাটছে দিনের পর দিন, এবং ইসরায়েলের কিন্তু দেশে পালানো শুরু করেছে। এইরকম একটি অবস্থায় তারা হয়তো সাময়িকভাবে মেনে নিয়েছে, কিন্তু আগামী দিনে আবারও তারা আবার যুদ্ধে জড়াতে পারে। তো সুতরাং আমাদের উচিত হবে যে আগামী দিনে আমাদের নিজস্ব একটি মজুদ বাড়ানো, অ্যাটলিস্ট 1 বছরের মজুদ সবসময় আমরা হাতে রাখতে পারি কিনা। দীর্ঘ পরিকল্পনার বিষয়, দীর্ঘ পরিকল্পনার বিষয়, কিন্তু শুরু তো করতে হবে এখনই। আপনি যত পরে শুরু করবেন তত দিন থেকে আবার সেই 1 বছর 2 বছর। কিন্তু বলা তো যায় যে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ তো অনেকটা সংকটময় অবস্থায় পড়বে। আমি এটা মনে করি যে যুদ্ধবিরতি যদি লঙ্ঘন হয়, আপাতত 1 বছরের মধ্যে সেটি হওয়ার সম্ভাবনা নেই, কারণ ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা খারাপ, আপনার ইরানের অর্থনৈতিক অবস্থা তো আগে থেকেই খারাপ ছিল, এবার তো একেবারে ধরেন মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো অবস্থা হয়েছে। কিন্তু ইসরায়েলের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হবে, আমি মনে করি ইরানের চেয়ে বেশি। কারণ কি, ইরান তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিংবা বিশ্ব থেকে বিচ্ছিন্ন
দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে আছে, সেই রকম একটা পরিস্থিতির সাথে অভ্যস্ত কোনো রকম টিকে থাকা। কিন্তু ইসরায়েল কিন্তু এরকম ছিল না। তার যে একটা অজেয় ভাবমূর্তি ছিল, যে কারণে বিদেশি অনেক কোম্পানি ওখানে হেডকোয়ার্টার স্থাপন করেছে। বিশেষ করে যারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, ঠিক আছে, তথ্য প্রযুক্তি খাতে, এইসব কোম্পানিগুলোর জন্য একটা স্বর্গরাজ্য ছিল, ভেঞ্চার ক্যাপিটালগুলোর জন্য, ঠিক আছে। তো সেই জায়গায় কিন্তু এখন তাদের ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পশ্চিমা বিনিয়োগকারী, আপনি দেখেন মাইক্রোসফটের ঠিক পাশে বিল্ডিংয়ের ঠিক পাশের বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ে ছাই হয়ে গেছে। সুতরাং ইসরায়েলেরও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তারা যদি আবার গুছিয়ে পাল্টা হামলা করতে চায়, তারাও নিশ্চয় একটা সময় নেবে। তো সুতরাং আমি মনে করি 1 বছর সময় পাবো, এবং 1 বছরের সময়টাকে আমাদের কাজে লাগাতেই হবে যে কোনো উপায়ে, যে আমাদের মজুদ বাড়ানো, ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলা করা। আপনাকে ধন্যবাদ জিয়াউর রহমান। আমি আবারও মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে আসতে চাই। আমাদের এই মধ্যপ্রাচ্যের সংঘাত, যে সংঘাতটিতে কিন্তু অনেক বড় আরেকটি চ্যালেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে রেমিটেন্স। আমরা জানি যে আমাদের দেশে $28 মিলিয়ন রেমিটেন্স আসে, যার 70 থেকে 75% কিন্তু আসে মধ্যপ্রাচ্য থেকে। এই সংঘাত কি আসলে মধ্যপ্রাচ্যের এই রেমিটেন্সের ব্যাঘাত ঘটাবে, কিংবা সেই সাথে হচ্ছে যেখানে যার যেই কর্মরত ম্যান পাওয়ারগুলো রয়েছে তাদের বেকারত্ব বাড়তে পারে, কিংবা চাকরির কোনো অনিশ্চয়তা হতে পারে কিনা? আব্দুল মজিদ, আমরা এই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। একটা ছোট বিরতি দিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন ফিরবো আলোচনায়। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নির্মিত আয়োজন বিজনেস টাইমসে ফিরবো আলোচনায়। আমরা ছিলাম জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে, যেটি বলছিলাম যে এই মধ্যপ্রাচ্যের সংঘাত আসলে আমাদের দেশের রেমিটেন্সের উপর কতটা প্রভাব পড়বে, সেই সাথে যে ম্যান পাওয়ার রয়েছে মধ্যপ্রাচ্যে তাদের চাকরির নিরাপত্তার কোনো সব ব্যাঘাত ঘটবে কিনা। বিষয়টা দেখতে হবে। যুদ্ধ হচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে। ইরানেও আমার তেমন কোনো লোক খুব বেশি নাই, বা ইরান আর ইসরায়েল তো নাই। কিন্তু প্রভাবের ব্যাপারটা, হরমুজ প্রণালীর প্রভাব হোক বা যে কোনো প্রভাবে হোক, যেসব দেশে আমাদের লোকেরা বেশি আছে তাদের অর্থনীতিতে যদি একটি টানাপোড়েন সৃষ্টি হয় তখন সেটা হবে। তবে আমার মনে হয় না যে যেসব দেশে আমাদের লোকেরা আছে তারা এমনিতে যে বেতনে এবং যে সংখ্যায় আছে তাতে ওই সব দেশের অর্থনীতিতে এমন বড় ধরনের বিপর্যয় ঘটার সুযোগ বা সম্ভাবনা খুব কম, তেমন হবে না। যেটুকু হবে তাতে ওই শকের ভিতরে কোনো তেমন প্রভাব পড়বে না। এদিকে আমরা জানতে পারি গতকাল থেকে কিন্তু ইরাক এবং হচ্ছে বাহরাইনে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে যাওয়া কিছু ফ্লাইট কিন্তু ব্যাক করে পাঠানো হয়েছে। সেখানে বেশ কিছু ম্যান পাওয়ার ছিলেন, এবং পাইপলাইনে আরো কিছু ম্যান পাওয়ার রয়েছে যা মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এই জাতীয় বিষয়গুলোতে বাধা সৃষ্টি হতে পারে কিনা? কন্টিনিউয়াস প্রক্রিয়া। ফ্লাইট একটা বন্ধ হতে পারে, 2টা বন্ধ হতে পারে, যে আবার ফিরে আসতে পারে। এগুলো একটা গতকালকের আঘাতের পর কিন্তু সমস্ত ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল ইরাকে। ঠিক আছে, তবুও আমি মনে করি আমাদের ইরাক এবং কাতারের ফ্লাইট বন্ধ ছিল। রেমিটেন্সের ব্যাপারে সরাসরি এমন কোনো খুব বড় প্রভাবের ব্যাপার না। আমি বেশি ভয় পাচ্ছি ওই দ্রব্যমূল্যের উপরে যে প্রভাবটা পড়বে, ওই তেলের দাম ওঠানামা করার কারণে, সেইটা দিয়েই বেশি হবে। বরং অনেক সময় দেখা যায় যে যুদ্ধ বিধ্বস্ত দেশে বরং আমাদের মতো দেশের লোক থেকে আনস্কিল্ড লোক ম্যান পাওয়ার নেওয়ার বরং আর একটু সুযোগ এসে যায়। ওরা তখন একটু কম দামের কম লোক নিতে চায় বা ইত্যাদি হয়, সে একটা হতে পারে। আমি আবার মনে করি এই যুদ্ধে সরাসরি যে 2 দেশ জড়িত তাদের ওখানে ছাড়া অন্যান্য দেশে আমাদের যেসব প্রবাসীরা আছে তাদের যাতায়াতে হয়তো একটু ব্যাঘাত ঘটবে, প্লেন ডিলে হবে বা ইয়ে হতে পারে, কিন্তু খুব বেশি বড় ধরনের হওয়ার কিছু নাই। এখন আমি একটু তেলের ব্যাপারটায় আসি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন জিয়া সাহেব বলছিলেন কারেক্ট করে, আমরা কিন্তু বারবার ঠেকে শিখছি মনে হচ্ছে। ভারত আমার ইয়ে দেবে না, কি বলে, ট্রান্সশিপমেন্ট দেবে না, আমার বাদ দিয়ে আমার নিজের এখন কুরিয়ার সার্ভিস চার্টার করে করতে হচ্ছে আর কি। বলছে আমি গরু পাবো না, দেবো না, আমি এখন গরু চাষ করা শুরু করে দিয়েছি। এরকম ধরনের আমি মনে করি এই বিশ্ব অর্থনীতিতে বা সংস্কৃতিতে বা যেখানে যাই কিছু ঘটছে, করোনার ভূমিকা হোক আর ইউক্রেনের যুদ্ধের ভূমিকা হোক, এই কথাটাই জানান দিচ্ছে দরিদ্র দেশগুলোকে যে লুক অ্যাট ইউর সেলফ, তোমার নিজের একটা ব্যবস্থাপনা গড়ে তোলো। আমাদের বহু তেল সমুদ্রের ওখানে রয়ে গেছে, অনেক জায়গায় তুলিনি। আমরা কূপ খননের ব্যাপারে আমরা মনোযোগী হইনি। আমরা ওই তেল আমদানি করবো, এলএনজি আনবো, আমরা কীভাবে ঘুরে গেছি। আমরা বাহরাইনের সাথে 2 বার আমাদের ব্রুনাইয়ের সাথে ব্রুনাইয়ের রাষ্ট্রপতির ভিজিটের সময় এবং 19 সালে আমাদের এমইউ চুক্তি স্বাক্ষর করা আছে এর সাথে, ওই
কি বলে ব্রুনাইয়ের সাথে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা ওই কোথার থেকে কিভাবে তেল আনবো, আমার নিজেরটা যেমন আমি এক্সপ্লোরেশন যাচ্ছি না, আমি ওই এলএনজি কোম্পানি, কত এলএনজি কোম্পানিরে কত কি আনা যায়, কত টার্মিনাল তৈরি হচ্ছে, কত কিছু করছে, অর্থাৎ আমি ডাইভার্ট হয়ে আছি অলরেডি। আমাকে এখন ওই চিন্তা যেতে হবে। আমি ওই জন্যই বলতে চাচ্ছি আবার, প্লিজ গো ব্যাক টু দ্য এমইউ সাইন বিটুইন দি ব্রুনাই অ্যান্ড বাংলাদেশ ইন 1999 এবং 2023 সালে না 22 সালে উনি এসেছিলেন, বলখিয়া সাহেব এসেছিলেন। আমার মনে হয় আমাদের এখন ব্রুনাইয়ের দিকে, ওই চুক্তির দিকে, এটা হরমুজ প্রণালীরও কোনো সমস্যা নেই। আর ও দেশ হচ্ছে আমার একটা বন্ধু দেশ এবং আমি এই জিনিসগুলো নিতে পারছি। একটা কিন্তু তেল সমৃদ্ধ দেশ, মানে যেমনটি বলছিলেন ভেনেজুয়েলা বা রাশিয়ার থেকে আমার অত দূর যাওয়ার ওই সম্ভাবনা চাইতে আমার যেখানে কথা হচ্ছে আমি সেখানে যাই। আমরা বলছি আসলে ওই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারে রমরতন, ওই রীতির থেকেই আমি এমন ব্যবসা খুঁজি যেখান থেকে আমার কিছু লাভ হবে, আমার গোষ্ঠীর লাভ হবে, আমার টাকা পাচার করবার সুবিধা হবে, আমার ব্যবসা সুবিধা হবে। সেই দিক থেকেই আমাকে আমার নিজের তেল খনন করার, নিজের কূপের উপরে গবেষণা করা, আমার নিজের সেই দিক থেকে আমি বারবার ডাইভার্ট হয়ে গেছি। তো সুতরাং আমি মনে করি আই হ্যাভ টু লুক অ্যাট মাই সেলফ, এবং সেই হিসেবে আমার আরও কি বিকল্প পথ আছে। যেমন ব্রুনাইয়ের কথা বললাম, যেমন আমার নিজের এই খনন করার বিষয়টা আছে। উনি যথার্থই বলেছেন যুদ্ধ যদি আরেকবার বাদে সে তো মিনিমাম 1 বছর পাবো। আমি এই সময় আমাকে একটা মানে অল্টারনেটিভ পথ পন্থা তৈরি করে রাখতে হবে, করতে হবে। তা না করলে বারবার আমি ঠেকে শিখবো। আমার ওই পুরনো ঢাকায় ওই আপনি দেখবেন কয়েক বছর পর পর হঠাৎ করে ওই কেমিক্যালের জ্বলে যে প্রচুর মানুষ মারা যায়, মারা গেলে 2-3 দিন 4-5 দিন সবাই খুব অনেক কথা বলে, কত কিছু কথা বলে, আবার 2 দিন পরে ঘুমিয়ে যায়, আবার আর একটা অ্যাক্সিডেন্ট হবে, তারপরে হবে। তো ওইটা না, আমি মনে করি আমার এখন এই মুহূর্তের উপলব্ধি হচ্ছে যে আমাকে নিজের একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং সেটা তোলার জন্য কী কী করতে হবে সেটা আমার সবসময় ওই একটা ধরনের 1973 যে অয়েল শকটা হয়েছিল, এর ফলে আমরা 1974 একটা চরম একটা দুর্ভিক্ষের ভিতরে পড়ে গিয়েছিলাম, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ আমরা। 1973 অয়েল শক কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে আঘাত করেছিল। আমার মনে হচ্ছে এখনও এই ইসরায়েল ইরানের যুদ্ধ এবং এর থেকে যে অয়েল শক তৈরি হবে, তাতে আমি তো শুধু রেমিটেন্সের কথা ভাবছি, রেমিটেন্স না, আমার মনে করি আমার সার্বিক অর্থনীতিতে এই অয়েল শক, এটাকে আমি যদি অয়েল শক হিসেবে করি, তাহলে কিন্তু আমার অর্থনীতি একটি ভঙ্গুর অর্থনীতি, একটি দুর্বল অর্থনীতি, একটি আইসিইউ থেকে বেরিয়ে আসা একটা অর্থনীতি আমরা সাম্প্রতিককালে যেটা জেনেছি বা বুঝছি, তার জন্য কিন্তু খুব কঠিন হবে। সুতরাং এই মুহূর্ত থেকেই আমাকে অল্টারনেটিভলি নিজের স্টক বাড়ানোর, নিজের কাজ করা, নিজের দিকে তাকানোর আপনাকে ধন্যবাদ। অবশ্যই মনোনিবেশ করতে হবে। আপনাকে ধন্যবাদ। জিয়াউর রহমান, আপনার কাছে সে একই বিষয় নিয়ে আসতে চায়। সেটা হচ্ছে আমরা জানি কিছুদিন আগে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর কিছুটা কমে এসেছে। আসলে আমরা যদি দুটো মিলে জরিপ করি কতটা বেড়েছে কতটা কমেছে, সেক্ষেত্রে কি হিসাব এমনটা হচ্ছে না যে আসলে বাড়তির দিকেই থাকছে? আর এই তেল বাড়তি বা জ্বালানির এই বাড়তি আমাদের দেশের নানামুখী সংকট তৈরি করবে। আপনার মতে কিভাবে এই সংকট থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পেতে পারি? প্রথমত যে আমাদেরকে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে, যে জায়গাটায় আমরা অনেক গাফিলতি করেছি। গত 15 বছরে আমাদের দুর্ভাগ্যজনক ছিল যে গত 15 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা এমন একটি সিন্ডিকেটের মধ্য দিয়ে এমন একটি গোষ্ঠী স্বার্থকে সার্ভ করেছে যে গোষ্ঠী স্বার্থ নিজের তেল উৎপাদন কিংবা গ্যাস উৎপাদন চেষ্টা করে না। কারণ কি, গ্যাস যখন আপনি উৎপাদন করবেন, নিজের দেশে গ্যাস থাকবে, আপনি আমদানি করতে পারবেন না। তো আমদানির যে বাণিজ্য, সে বাণিজ্য হাতছাড়া হয়ে যাবে। আপনি খোঁজ নিলে দেখবেন যারা এলএনজি আমদানি করেছে, যারা তেল আমদানি করেছে, তাদেরকে বড় গ্রুপই হচ্ছে নিজেদের শ্যাডো কোম্পানি খুলেছে সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে। এই কোম্পানির মাধ্যমে আমদানিগুলো করেছে এবং বিশাল পরিমাণ টাকা এই দিক থেকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে গেছে। এই যে বাণিজ্য, এই বাণিজ্যের কারণে আমাদের সক্ষমতা বাড়েনি। আপনার গত 5 আগস্ট সরকার পতনের পর সৌদি আরবের রাষ্ট্রদূত
বর্তমান সরকারের সাথে দেখা করে একটা কঠিন সত্য বলেছে। তারা প্রায় 1 যুগ আগে বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছিল তারা চট্টগ্রামে একটা রিফাইনারি করতে চায়। সৌদি আরবের যে সবচেয়ে বড় কোম্পানি, শুধু সৌদি আরব না, বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী কোম্পানি হচ্ছে আরামকো, সৌদি আরামকো। সে আরামকো এখানে একটা রিফাইনারি করতে চাচ্ছিল, যে এখানে এই সৌদি আরবের ক্রুড অয়েল এখানে এনে রিফাইন করবে, রিফাইন করে একটা অংশ দিয়ে বাংলাদেশের চাহিদা মেটানো হবে, বাকি তেলগুলো বাংলাদেশের সাথে যে আশেপাশে দেশগুলো আছে, যেমন চীন, এখান থেকে চীনের কিছু রাজ্যে প্রদেশে যাওয়া কিন্তু খুব সহজ, বাংলাদেশের যোগাযোগটা অনেক ভালো, নৈকট্য। সৌদি আরব থেকে সরাসরি তেল পাঠাতে গেলে যে খরচ হয় তার চেয়ে অনেক কম খরচে বাংলাদেশ থেকে চীনের কিছু অংশে তেল রপ্তানি করা যায়। তো সৌদি আরবের টার্গেট ছিল যে এখানে রিফাইনারি করলে তার এক্সপোর্টটা এই এরিয়া কেন্দ্রিক আরও বাড়াতে পারবে। আমরা কিন্তু সে প্রস্তাবটা গ্রহণ করিনি। কেন গ্রহণ করিনি? একটাই বড় কারণ, যে এটি যদি করে ফেলি তাহলে আমাদের যে সিন্ডিকেটের যে ব্যবসা, সে ব্যবসা হয়তো ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা এখন মনে করি অতীতে ভুলের কারণে, অতীতে দুর্নীতির কারণে, অতীতে লুটতরাজ করার মতো যে মানসিকতা ছিল সেগুলোর কারণে জাতি অনেক সাফার করেছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী দিনে এমন একটি সময় আসবে যখন আমরা আসলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না। সুতরাং আমাদেরকে জরুরি ভিত্তিতে বিকল্প কী কী আছে সেগুলো দেখতে হবে। একটা হলো সোলার পাওয়ার দিকে যেতে হবে, যাতে বিদ্যুতের জন্য আপনার জ্বালানি তেল কেন্দ্রিক বিদ্যুৎ যেগুলো আছে, হ্যাঁ, অয়েল ফায়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে আপনার, সেগুলোর উপর যেন আমাদের নির্ভর বেশি করতে না হয়। কারণ ডিজেলও বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের এখানে, ফার্নেস অয়েলে বিদ্যুৎ উৎপাদন হয়, সেগুলো যেন না হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কূপগুলো আছে, আরও অনেকগুলো কূপ খনন করতে হবে। পুরনো কূপগুলোর নতুন করে দেখতে হবে যে পরিত্যক্ত ক্ষেত্রগুলোতে আরও কিছু গ্যাস উৎপাদন করা যায় কিনা, পুনরায় কূপ খনন করে। পাশাপাশি অনেক এরিয়া এখনও বাকি আছে, আপনার সমুদ্রের অনেকগুলো এরিয়া বাকি আছে যেখানে আমরা আসলে এইভাবে দেখিনি, পরীক্ষা করি। সুতরাং এমনও সীমান্ত আছে যে সমুদ্র সীমার ওই পাশে মায়ানমার গ্যাস পেয়েছে, এই পাশে আমরা পরীক্ষাই করতে পারিনি, কূপই খনন করতে পারিনি। সুতরাং এই জায়গাগুলো দেখতে হবে। পাশাপাশি জ্বালানি এফিশিয়েন্ট টেকনোলজির প্রবর্তন করতে হবে। একটি জেনারেটর ধরেন, কথা একটি 10 বছরের আগের মডেলের একটি জেনারেটর যদি 10 লিটার তেল প্রতি ঘন্টা ইউজ করে, এখন এমন অনেক জেনারেটর আছে যেটা হয়তো 2 লিটার তেল কনজিউম করবে। সুতরাং শুধু জেনারেটর না, সকল ক্ষেত্রে কীভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায় সেই এফিসিয়েন্সি বাড়ানোর দিকে নজর দিতে হবে, যাতে আমাদের কম তেলে আমরা বেশি আউটপুট পেতে পারি। একটা সামগ্রিক একটা পরিকল্পনা, সম্মিলিত একটা পরিকল্পনা যদি না হয়, আমি মনে করি ঝুঁকি এবং নির্ভরতা কমানো সম্ভব। আর যদি সেটি না করা হয়, আমরা হয়তো বারবার কানের পাশ দিয়ে গুলি যাচ্ছে, আমার লাগছে না, কিন্তু একবার যে সেটি লাগবে না এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। কোনো এক সময় হয়তো আমরা বড় একটি আঘাতের মধ্যে পড়ে যাব, সংকটে, যেটি কাটিয়ে ওঠা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জিয়াউর রহমান। আমরা আরো একটি বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আমাদের আজকের আলোচনার বিষয় যুদ্ধ, বাংলাদেশের অর্থনীতি। আমরা এখন ফিরবো আলোচনায়। আমি আবারও যেতে চাই জিয়াউর রহমান জি আপনার কাছে এই মুহূর্তে আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে ভর্তুকি নির্ভর জ্বালানি নীতি এখনো পুরোপুরি সংস্কার হয়নি, এটি আমরা জানি। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাত কি বিপর্যস্ত হতে পারে? নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে আপনার আমরা যে বিদ্যুতের দুটি উৎপাদনের দুটি প্রক্রিয়া আছে আমাদের এখানে। একটি হলো আপনার আমরা বলি গ্যাস ফায়ার্ড, মানে গ্যাস দিয়ে উৎপাদিত হয়। তো কিন্তু যেহেতু গ্যাসের মজুদ আমাদের কমে যাচ্ছে, আমরা কিন্তু সকল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সরবরাহটা ঠিকমতো করতে পারছি না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্রের ডিজাইনটাই বা তার মেশিনারি যেরকম যে আপনি গ্যাস দিয়ে সেটি হবে না, সেটি হচ্ছে ডিজেল ফায়ার্ড অথবা ফার্নেস অয়েল বলে। ফার্নেস অয়েলে খরচ একটু কম হয় আর ডিজেলের খরচ একটু বেশি হয়। তো এই যে তেলের দাম যদি বেড়ে যায় কিংবা তেলের যদি সরবরাহ বিঘ্নিত হয়, তাহলে আপনি যে ডিজেল কিংবা ফার্নেস অয়েল বেস যেসব বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো আপনি চালাতেই পারবেন না। সেগুলো যদি চালাতে না পারেন, তার আপনার প্রায় বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্ধেক কমে যাবে। তো অর্ধেক কমে গেলে এমনিতে আমাদের নিয়মিত লোডশেডিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারপর যদি আপনার উৎপাদনের আরও কমে যায় অর্ধেক, তাহলে আপনি দিনের 8 ঘন্টা 10 ঘন্টা আপনাকে লোডশেডিংয়ের মধ্যে থাকতে হবে। তো পুরো জনজীবন না, আপনার ইকোনমি কিন্তু কলাপস করবে, ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ঠিকমতো চলবে না। সুতরাং আমরা তো মনে করি যে এই যে একটু আগে যে কথা বলছিলাম যে আমাদেরকে বিকল্প অনেক কিছু চিন্তা করতেই হবে। এক হলো যে জ্বালানির বিকল্প অনেক কিছু ব্যবহার করতে হবে, সৌর বিদ্যুৎ কেন্দ্রিক, অন্য বায়ু বিদ্যুৎ কেন্দ্রিক, যদিও বায়ু বিদ্যুতে আসলে আমাদের এত বেশি সম্ভাবনা নাই। পাশাপাশি এফিসিয়েন্সি বাড়ানো, এবং একটা মজিদ ভাই বলছিলেন যে জ্বালানি তেলের বিকল্প উৎস শুধুমাত্র প্রাচ্য কেন্দ্রিক না হয়ে আমরা ব্রুনাইকে কাজে লাগাতে পারি। ব্রুনাই যেহেতু আমাদের অনেক কাছে আছে, কিংবা এরকম আরও কোনো দেশ আছে কিনা, তাইলে একটা অঞ্চল কেন্দ্রিক যদি থাকে, ওই অঞ্চলে যদি সরবরাহ বিপর্যস্ত হয়ে যায়, আপনি অন্য অঞ্চল থেকে সাপ্লাই এনে কোনো রকমভাবে চালাতে পারবেন। কিন্তু এক জায়গায় অতিমাত্রায় নির্ভরশীলতা থাকলে সেটি যদি কলাপস করে, আপনি কিন্তু নিজেও কলাপস করবেন। সুতরাং আমরা মনে করি যে আমাদের বিদ্যুৎ, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সামগ্রিক অর্থনীতি সকল কিছু সচল রাখার জন্যই আমাদেরকে জ্বালানির বিকল্প উৎসগুলো দেখতে হবে, আমাদের সক্ষমতা বাড়াতে হবে, এবং এই
খাতে যে অনিয়ম দুর্নীতির যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, সরকার পরিবর্তন হলেই সব শেষ হয়ে গেছে এরকম না, কিংবা আগামী সরকার আসলেই যে সেই ঘটনা ঘটবে না এরকম না। আমরা মনে করি যে এই শিক্ষা থেকে নিয়ে আগামীতে যেন এই জায়গায় গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র, এই ধরনের কোনো লুটতরাজের জায়গা তৈরি না হয়। কারণ কিছু লোকের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দেওয়ার জন্য পুরো জাতি জিম্মি হয়ে যায় জ্বালানি ক্ষেত্রে, সেটি যেন না হয়। সবচেয়ে বেশি যে দুর্নীতি হয়েছে 3টি সেক্টরে গত সরকার আমলে, তার একটি হচ্ছে ব্যাংক, একটি পুঁজিবাজার এবং আরেকটি হচ্ছে জ্বালানি বিদ্যুৎ। সুতরাং আমরা মনে করি এই জায়গাটা আমাদেরকে স্বচ্ছ রাখতে হবে, জবাবদিহিতার মধ্যে রাখতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই জ্বালানির সক্ষমতা আমাদের বাড়াতে হবে। আপনাকে ধন্যবাদ। তাহলে বলা যেতে পারে যে জ্বালানির যে বৃদ্ধি, আন্তর্জাতিকভাবে যে বৃদ্ধি পেয়েছে, এটি আসলে আমাদের মূল্যস্ফীতিতে আঘাত হানবে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং সেই সাথে আমরা বলতে পারি যে আমাদের আসলে ভর্তুকির বিষয়টা বেড়ে যাবে কিনা। হ্যাঁ, ভর্তুকি বেড়ে যাবে। তেলের দাম বাড়লে তো সরকার তো আসলে রাতারাতি তেলের দাম বাড়াতে পারবে না। ধন্যবাদ জিয়াউর রহমান। যাচ্ছি আব্দুল মজিদ আপনার কাছে অন্য বিষয়টির প্রশ্ন, সেটি হচ্ছে আমরা জানি যে বিশ্বব্যাপী আর্থিক সংকটের মধ্যে আমাদের IMF, ADB, জাইকা প্রভৃতি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের তহবিল সংগ্রহ করছে বা করার কথা রয়েছে, অনেকগুলো পাইপলাইনে রয়েছে। সেক্ষেত্রে এই অস্থিরতা কিংবা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কি এই ধরনের আর্থিক সহায়তাতে বাধা সৃষ্টি হতে পারে কিনা? না, এটা হচ্ছে যেসব প্রতিষ্ঠানের কথা বললেন আন্তর্জাতিক সংস্থা, এদের সাথে তো আমাদের অনেক আগের চুক্তি, অনেক আগের বিষয়ের সাথে। হ্যাঁ, এদের বেশি শেয়ার এই ওয়ার্ল্ড ব্যাংক বা এগুলো ওইসব দেশগুলোতে আছে, আমেরিকা বা ইত্যাদি আছে। তারপরেও এগুলো যেহেতু আগের থেকে কমিটেড, সেটাই লাগবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি ওই টাকা নিয়ে আপনি 5 টাকা নেবেন বলে যে জিনিস কিনতে চাচ্ছিলেন সেই জিনিস যদি আপনি না কিনতে পারেন, তাহলে আপনার ওই টাকার উপযোগিতাটা তো থাকলো না। আমার ওই জন্য আমার নিজের সক্ষমতাটা, আমি টাকা একজন আমার দিল, কিন্তু সেই টাকা দিয়ে আমি হয়তো 2টা গরু কিনতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে আমি 1টা গরুর বেশি কিনতে পারছি না। তাহলে তো আমার ওইটার কোনো কাজ হলো না। অর্থাৎ আমার নিজের পারচেজিং পাওয়ার, আমার নিজের স্ট্রেস ঠেকানোর মতো সক্ষমতা, আমার নিজের অর্থনীতি যদি যথাযথভাবে থাকে, আমাদের অর্থনীতির কথা আছে। হ্যাঁ, আপনার এই সব হবে ইফ আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট। অন্য সব কিছু যদি ঠিক থাকে তাহলে হ্যাঁ আপনার এই কথা হবে। তা আমরা ওই অন্য সব কিছু যদি ঠিক না থাকে, তো তাহলে আমি ওই ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর টাকা নিয়ে আমি তো উপযোগিতাটা সেইভাবে পাবো না। সুতরাং আমাকে 2 দিক থেকে সক্ষমতা থাকতে হবে। শুধু লোন নিলে তো হবে না, শোধ করার ক্ষমতাটাও আমার থাকতে হবে। আমি যদি শুধু লোন নিতেই থাকলাম, সেটা দেখা গেল আমি আর শোধ করতে পারছি না, বা দেখা গেল যে আমার আরেকটা লোন নিতে হলো ওই লোন শোধ করার জন্য, তো তাহলে সেই ট্র্যাপে আমার পড়া উচিত না। আব্দুল মজিদ, আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যদি জ্বালানির আসলে সংকটের জন্য দেশের শিল্প খাতগুলো অনেকটা সংকটের মুখে অলরেডি রয়েছে, বিশেষ করে গ্যাস জ্বালানির সংকট আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে বিশ্ববাজারে যদি এই জ্বালানির তেলের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের রপ্তানি খাতে কতটা প্রভাব পড়বে, আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব। সেই সাথে আরেকটি কথা বলবেন যে আমাদের RMG খাতে কিন্তু 30% ডিপেন্ড করা হচ্ছে জ্বালানির উপর, যা সেই RMG খাতে কতটা ব্যাঘাত ঘটবে? না, এটা খুবই স্পষ্ট, জিয়া সাহেব যথেষ্ট বলেছেন আর কি। একটাই আমাদের অর্থনীতিটা এমন আর কি, যে আমি ওই জন্যই বলি এক ঝুড়িতে সব ডিম রাখতে হয় না। রাখলেই পোকা লাগলে লাগলে আপনার সব ডিম নষ্ট হয়ে যেতে পারে। আমাদের অর্থনীতিটা অনেকটা কেমন যেন একটা পোলারাইজড হয়ে আছে সবে, যেমন জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটা গোষ্ঠী, একটা অথবা কয়েকটা দেশের প্রতি কনসেন্ট্রেটেড হয়ে আছে। তার অসুবিধা হলে আমার অসুবিধা হবে। আমার এই সিন্ডিকেট যেমন আমাকে ভালো পথে যেতে দেয়নি, আমি হয়ে গেছি, সেটা তেমনি আপনি যেটা বলছেন গার্মেন্টস সেক্টর বলি, যাগুলো এগুলো সবই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন আমার আমদানিও যদি কাঁচামাল আমদানি যদি ব্যাহত হয়, তাহলে তো আমার এখানে উৎপাদন হবে না, উৎপাদন না হলে আমার রপ্তানি হবে না। সব পরস্পর প্রযুক্ত, কিন্তু এক জায়গায় টোকাম পড়লেই কিন্তু অন্য অন্য জায়গায় তার একটা তরঙ্গ লেগে যাবেই। তো সেই জন্যেই একটা ঘটনায় আমার অর্থনীতিতে কি পড়বে এ কথা ভাবার চাইতে ভাবা দরকার আমি সার্বিকভাবে কতটা আমি আছি, স্বয়ংভর আছি, সক্ষম আছি, ইমিউন আছে আমার বডি যদি ইমিউন ঠিক না থাকে, তো তাহলে একটু সিম্পল একটা জ্বর হলেও আমি মনে হবে যেন আমার করোনা হয়েছে, অথবা হলেই মনে হবে যেন আমি বোধহয় শেষ হয়ে যাচ্ছি। এরকম না, আমাকে আগে এটা নিজের ইমিউন ক্ষমতা বাড়াতে হবে, স্বয়ংভর। সেই জন্য আমার নিজের স্টক, নিজের চিন্তাভাবনা, যেন কোনো একটা সংকটে পড়লে আমি যেন নিজে
যেন টিকে থাকতে পারি। কিছুক্ষণ আগে আমরা সিন্ডিকেটের কথা বলছিলাম, আসলে এই থেকে উত্তরণের রাস্তাটা কোথায়? সিন্ডিকেটের কথা শুনছিলাম, জিয়াউর রহমান আমাদের কিছুক্ষণ আগে সিন্ডিকেটের কথা বলছিলেন, বিভিন্ন সম্ভাবনার কথা বলছেন, কিন্তু সম্ভাবনা আটকে আছে সিন্ডিকেটদের কারণে। এখান থেকে আমরা আসলে কিভাবে বের হয়ে আসতে পারি? এটার জন্য আমাদের সমগ্র জাতীয়ভাবে আমাদের একটা ঐকমত্যে আসতে হবে। এটা একজনের দুজনের না, কিন্তু এরকম না যেমন অনেকে মনে করে থাকেন এই গণতন্ত্র আসলে বা নির্বাচিত সরকার আসলে মনে হয় দেশে দুধের নহর বয়ে যাবে। আসলে না, কারণ আমরা তো একটা চলমান একটা সংস্কৃতির ভিতর দিয়ে আসছি, আমাদের মানসিকতা এক ধরনের হয়ে গেছে। আমার মনে হয় যে কোনো সরকার, অতীতের নিকটের সরকার বা দূরের সরকারের সবচেয়ে বড় ক্ষতি করে গেছেন বা যাওয়া হয়ে গেছে যে আমাদের প্রত্যেকের ভিতরে একটা দুর্নীতি এবং প্রত্যেকের ভিতরে একটা স্বার্থচিন্তা, প্রত্যেকের ভিতরে একটা অন্য ধরনের মানে দেশ প্রেমহীনতার টাইপের একটা ব্যাপার এমনভাবে ঘটে গেছে। সেখানে একজন যদি খুব একটা ঐশ্বরিক কেউ যদি এখন এখানে করতে চান, তারও এই সব কিছু মোকাবেলা করে কাটিয়ে ওটা কিন্তু খুব কঠিন। আমরা সাম্প্রতিককালে অনেক ঘটনার সময় সাপেক্ষ, তো সেই জন্যই বলছি যে যা হবার হচ্ছে হোক, এটাকে মেনে নিয়েও আমি এই এখন 1:30 বা 2টা বাজে এখন থেকে শুরু করি যে আমি নিজের দিকে তাকাবো, নিজের সমাধানের ব্যবস্থা করব, আমার মানসিকতা ঠিক করব, আমাদের সকলের মানসিকতা ঠিক করতে হবে। আপনাকে ধন্যবাদ আব্দুল মজিদ। আমি যেতে চাই জিয়াউর রহমান, আপনার কাছে আমার শেষ একটি প্রশ্ন, ছোট্ট পরিসরে আমরা বিষয়টি জানবো। সেটা হচ্ছে 2025-26 অর্থ বছরে বাংলাদেশকে $38 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে, এটা আমরা জেনেছি। দেখা যাচ্ছে অপরদিকে যদি মধ্যপ্রাচ্যের সংকট বেড়ে যায়, ডলার সংকটও বাড়িয়ে তুলতে পারে বা তুলছে, সেক্ষেত্রে বাংলাদেশ কতটা বিপর্যয়ের মধ্যে পড়বে? নিঃসন্দেহে অনেক বড় বিপর্যয়ের মধ্যে পড়বে যদি আমরা এটা সঠিকভাবে সামাল দিতে না পারি। আপনি জানেন গত সরকারের শেষ সময়টায় 1 বছরের অর্থনৈতিক অবস্থা জানেন, ব্যাংকে হাহাকার পড়ে গেছিল ডলারের, এলসি খুলতে পারতো না। আপনি যে ইন্ডাস্ট্রি চালাবেন, কাঁচামাল আমদানির জন্য এলসি খোলা যাচ্ছিল না, এমন একটা বাস্তবতা কিন্তু ছিল। তার মানে হচ্ছে যখনই আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে, আপনি কিন্তু অর্থনীতির অন্যান্য কর্মকাণ্ড কিন্তু সচল রাখতে পারবেন না। সুতরাং এইবারও যদি এইরকম একটা সমস্যা হয়, তাহলে কিন্তু পুরো অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে। সুতরাং আমাদেরকে, এবং এই যে ঋণেরও একটা বড় ঘটনা হচ্ছে, অতীতে আমরা অনেক সাশ্রয়ী অর্থায়নের পরিবর্তে হার্ড লোন যেটাকে বলে, অনেক উচ্চ সুদের ঋণ, বিদেশি ঋণ নিয়ে এসে নানা ধরনের অবকাঠামো তৈরি করেছি। মূল উদ্দেশ্য ছিল যতটা না জনগণের কল্যাণ করা, তার চেয়ে বেশি ছিল বড় অবকাঠামো, বড় ব্যয়, মানে বড় চুরির সুযোগ। যাই হোক, এটা হলো বাস্তবতা। সুতরাং আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আগামী দিনে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেন ফিজিবিলিটি স্টাডিটা ভালো করে হয়, যেখান থেকে ভালো রিটার্ন আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রাইস, যেটা কত কম খরচের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা যায়। আর ঋণ পরিশোধের ক্ষেত্রে আমাদেরকে রেমিটেন্স প্রবাহ যেন ঠিক থাকে, এক্সপোর্টটা যেন ঠিক থাকে, সেই জায়গায় কোনো ধরনের ইন্টারভেনশনের সুযোগ মানে ঝুঁকি থাকে সেগুলো আগে থেকে ফাইন টিউনিং করা। পাশাপাশি আমরা অনেক ধরনের বিদেশি অনুদান নেই, বিদেশি ঋণও নেই। সুতরাং পাইপলাইনে অনেক ধরনের অনুদান আটকে আছে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, যেগুলো ছাড় করে না বিদেশি সরকারগুলো। কারণ হলো প্রকল্প বাস্তবায়নের গতি কম থাকে, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতার অভাব থাকে, এবং সেই কারণে যারা ডোনার, আমরা এখন বলি গালভরা শব্দ বলি, উন্নয়ন সহযোগী বলি, যেভাবে বলেন, আসলে ওরা আমাদেরকে দানই করে বা দাতা। তো এই যে টাকাটা আমরা আনি, যখন দেখে এখানে স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব কিংবা প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, তখন কিন্তু টাকাটা ছাড় করে না। সুতরাং এইবার যেন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়, স্বচ্ছতার সাথে করা হয়, জবাবদিহিতার সাথে করা হয়, তাহলে পাইপলাইনে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো কিন্তু ছাড় করবে, তাতে করে কিন্তু আপনার রিজার্ভ আরেকটু বাড়বে। আর লাক্সারিয়াস আইটেম সহ যত ধরনের মানে বেশি ডলার কনজাম করে এই টাইপের জিনিসের ব্যবহার কমানো সহ সরকারি পলিসি নিতে হবে, যাতে আমাদের বৈদেশিক মুদ্রার ব্যয়টাও কম হয়। একদিকে আমাদেরকে আয় বাড়াতে হবে, বৈদেশিক মুদ্রার আহরণ করতে হবে বেশি, দ্বিতীয়ত হচ্ছে এর ব্যয় যেন কম হয়। এবং সবচেয়ে বড় সমস্যা হলো পাচারটা কন্ট্রোলে রাখা। আপনি বৈদেশিক মুদ্রা আনলেন, কিন্তু যা আনলেন তার বড় অংশ পাচার হয়ে গেল, তাহলে তো লাভ নাই। সুতরাং এইগুলো যদি করা যায়, তাহলে আমরা মনে করি যে সম্ভাব্য যে বিপর্যয়, সম্ভাব্য যে সংকট আমরা মনে করছি, সেটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষ আরেকবার যেতে চাই আব্দুল মজিদ, একদম ছোট্ট পরিসরে জানবো, সেটা হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে, এই প্রেক্ষিতে বাংলাদেশ কি আবারও বৈদেশিক স্বনির্ভরতা আটকে পড়েছে, বা এর উত্তরণের কৌশল কি? ছোট্ট পরিসরে জানবো আপনার কাছ থেকে। কৌশল জিয়া যথার্থভাবেই বলেছেন আর কি। ওটা আমি আবার প্রথমে বলছি, আমার এখন এই মুহূর্তে একটি স্বদেশী আন্দোলন প্রয়োজন। স্বদেশী মানে কি? নিজের দিকে তাকানোর, আমার ব্যয় বহুলতা কমানো, আমার নিজেকে পরিশুদ্ধ করা, দুর্নীতি মুক্ত করা। এই যে আমরা সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, আসলে নিজেকে সংস্কার করার, সংস্কার না করলে এগুলো কিছু হবে না। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ধন্যবাদ আছে জিয়াউর রহমান জিয়া, আপনাকে, আপনার দুজন কারো একবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে আয়োজন শেষ করছি।
সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন করে বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।